না না, আমি সকালে যখন এসে এখানে আমি শোভনদাকে জিজ্ঞেস করলাম আজকে কোনো ডেভেলপমেন্ট কি, তখন শোভনদা বিমানদা ছিলেন, দুজন বর্ষিয়ান নেতা, ওনারা বললেন আমরা একটা অবজেকশন দেবো যে কাল তোমাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, আমরা একটা পয়েন্ট অফ অর্ডার তুলবো। তখন সামনে আকরু চলে এসেছিল, আমি বললাম আমি কিন্তু তোমায় কোনো অপমান করিনি। আকরু বললো তোমার সঙ্গে দাদা আমার কোনো ঝামেলা নেই, কোনো অপমান করেনি, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আমি কি করব, আপনার নাম দিতে আমাকে বারণ করা হচ্ছে। তখন আমি বললাম কে বারণ করেছে? বললো তো ববিদা জাভেদদা। তো ববিদা বললো আমি একবারও বারণ করিনি। বলে ববিদা একটা অন্য সিটে বসলো, ববিদার সিটে না, সেখানে আমাকে ইশারা করলো, আমি ওর পাশে বসলাম। তখন বলো মাথা ঠান্ডা করো, এটা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। কিসের আলোচনা? তোমরা তোমাদের বক্তাদের দেবে, আমাদের থেকে আমাদের বক্তা যাচ্ছে, তোমরা আমার নামটা কেটে দিচ্ছ। এই আমি কার সঙ্গে কি আলোচনা করবো? কিসের আলোচনা হবে এটা? এই হয়েছে। আমাকে ভয় পাচ্ছে মমতাদের সৈনিক তৃণমূল কংগ্রেস এবং যারা পাওয়ারফুলি হাউসটা চালাতে চান। শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল যদি ঠিকভাবে চালাতে দিত তাহলে সরকারের অসুবিধা হতো। সেই কারণেই জোর করে পার্টিটাকে একটা ভাঙার চেষ্টা করে একটা আলাদা ক্যাম্প করে বকলস করা বিরোধী বসিয়েছে, যাতে নির্বিষ বক্তৃতা দেয়, সরকার সুতো টানবে আর ওইগুলো কয়েকটা মাল পুতুল নাচের মতো নাচবে। নাহলে এটা কি করে হতে পারে যে আমাকে বক্তৃতা দিতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে? গুন্ডা দমন বিল নাম কেটে দিল, পুলিশ বাজেট নাম কেটে দিল, তৈরি হয়ে আছে পুলিশি সন্ত্রাস সারা বাংলায় আমাদের কর্মীদের উপর, বলতে দিচ্ছে না। এবার আমি তো মানে আর কি করবো? এটা তো সবকিছু তো একটা নিয়ম নীতি আছে। আমি বড় জোর প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র চুরমার করে দিয়েছেন স্পিকার হাউসের মধ্যে। গণতন্ত্র স্পিকার তিনি নিজে ভদ্রলোক, আমি আবার বলছি কোনো ব্যক্তি আক্রমণ নয়। স্পিকার একজন সচ্ছল ব্যক্তি, তার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে, প্রথমবারের বিজেপি বিধায়ক, কিন্তু তাকে দলের কথা বা আনুষঙ্গিক রাজনীতির পথে চলতে হচ্ছে। সেই করতে গিয়ে গণতন্ত্রটার মোটামুটি যাকে থাক কি ছেড়ে দিয়েছেন। তো এখন এবার সেই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে যদি ওরা আপনার তৈরি করা অপোজিশন চিফ হুইপ তিনি যদি লিস্টে নাম না দেন, আপনি কাস্টোডিয়ান, তো আপনি কাস্টোডিয়ান, আপনি একজন এমএলএ, আমাদের বক্তা, আপনি ব্যবস্থা করুন। আমি শুনেছি তিনি দেখছেন, বলেছেন কি দেখছেন আমি জানি না, আমি তো কাল সেজে বুঝে আসবো, সে তো কাল দেখা যায়। আজকে 24 তারিখ কথা বলছি, আজকে 24 তারিখ তো না, কত 23, আজ আমি 23 তারিখ কথা বলছি। 24 তারিখ কি হবে আমি কি করে জানি? আমি কালকে আসি। তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে জন্ম মৃত্যু শংসাপত্র পঞ্চায়েত, পৌরসভার প্রধান, মেয়র এই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে দিতে পারবেন না। রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি আধিকারিক এগুলো দেবে। দেখুন, এটা কোনো কাজের কথা পুরোটা হতে পারে না। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে দিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবে, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? এসআইআর সময় এর জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়া নিয়ে প্রচুর জালিয়াতি, এটা বহুদিন ধরে আমরা শুনেছি। এসআইআর সময় না, এই তো আমরা বহু আগেও শুনেছি, বহু আগে থেকে এসব শুনেছি আমরা। এটা বাম জমানা থেকে এই ধরনের অভিযোগ হয়ে আসছে। ফলে কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন। কে বারণ করেছে? মুখ্য সচিব বলছেন যে এসআর এর সময় এরকম বহু শংসাপত্র সমস্ত দেওয়া হয়। দেখুন, একটা কথা বলছেন, শুধু বললে তো হবে না, সেটাকে তো কোথাও এস্টাবলিশ করতে হবে। বহু মানুষ অনেক কিছু, একটা যে বন্যা কবলিত এলাকায় থাকে বহু মানুষ,
বন্যার পর বাড়ি ঘর দর ভেসে বসে তার অর্ধেক নথিপত্র নেই, এবার তাকে আমরা কি করবো? তাই কি বাড়ি চলে ভাসিয়ে দেবে? আপনাকে তো কিছু না কিছু লোককে প্রোটেকশন দিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীকে কেউ আশ্রয় দেওয়ার কথা বলছে না, কিন্তু সবটাই খারাপ, সবটাই ভুল, এটাও ঠিক না। বিজেপি অভিযোগ করছে যে অবৈধ অনুপ্রবেশকারীদের তো কি করে তদন্ত হবে? তদন্ত নওশাদ সিদ্দিকী কি বলছেন মেসি কাণ্ডে তদন্ত হওয়া উচিত। বাবা, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন তারাতলায় বাড়ি ভেঙেছে, কার সই আছে জানেন? মুখ্যমন্ত্রী নাম করে বলছেন কসবা এলাকা, তিলজলা এলাকায় 80 থেকে 90টা ইলিগাল কনস্ট্রাকশন কার আছে জানেন? তো সবাই তো এখন দেখা যাচ্ছে তারা তথাকথিত বিজেপি স্পন্সর্ড ভালো তৃণমূলে চলে গেছেন। এইসব বড় বড় কথা বলে দাবি উঠে লাভ কি আছে? আলটিমেটলি তো যারা তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করবেন তারা এই স্বার্থেই যাচ্ছে যে আমার বাড়তি টাকা হয়ে গেছে, বাঁচতে চাই, বিজেপি তাই। আমি বেআইনি বাড়ি করেছি এতগুলো, বাঁচতে চাই, বিজেপি তাই। আমি বেআইনি অংশের প্ল্যানে সই করেছি, বাঁচতে চাই, বিজেপি তাই। তো এগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। অ্যাকচুয়ালি যখন মুখ্যমন্ত্রী বা বিজেপি নেতারা ব্যবস্থা নেব বলে হুমকি দিচ্ছেন, ধরে নেবেন ওটা হচ্ছে মিসড কল। মুখ্যমন্ত্রী যখন এই যে হুমকি দিচ্ছেন না, বা বিজেপি নেতারা ফাইল খুলবো ধরবো, এটা হচ্ছে মিসড কল। অর্থাৎ আপনি যদি বাঁচতে চান আগে শিগগিরই তৃণমূল থেকে সরে গিয়ে একটা অন্য বেঞ্চে বসুন, তারপর দেখবেন তাদের কোনো আর ব্যবস্থা, সিআইডি, পুলিশ, সিবিআই, ইডি কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ককরোচ জনতা পার্টি কলকাতায় মিছিল করার জন্য তারা পুলিশকে তাদের তো অনুমতি দেওয়া উচিত। আগামীকাল তারা তাদের অনুমতি দেওয়া উচিত। দিল্লিতে যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, যে কুৎসিত সন্ত্রাস চলছে, ছাত্র এবং নতুন প্রজন্মদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের উপর যে পদ্ধতিতে বিজেপির পুলিশ এবং গুন্ডারা হামলা করেছে, যেসব ছবি আসছে, সে মারাত্মক। তো সেখানে যদি ককরোচ জনতা পার্টি কলকাতায় মিছিল করবে বলে ছাত্র যুবরা যদি অনুমতি চান, 100% অনুমতি দেওয়া উচিত। কেন অনুমতি দেবেন? তারা বলছেন যে শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন রাজনৈতিক দলগুলোকে তাদের ব্যাপার, যারা উদ্যোক্তা তারা কি বলবে, তারা কি করবে, তো তাদের ব্যাপার। বাম জমানাতে শিক্ষা দুর্নীতি হয়নি? বিজেপি রাজ্যে শিক্ষা দুর্নীতি হচ্ছে না? কংগ্রেসের শাসিত রাজ্যগুলো তো মানে কারুর কোনো কোথাও অভিযোগ নেই, হয় নাই কখনো। ফলে যখন যেটা ঘটছে সেটা খারাপ, সেগুলোর প্রতিবাদ হোক, ন্যায় বিচার হোক, কিন্তু কোনো দলই একেবারে আগাগোড়া তার অতীত থেকে বর্তমান পর্যন্ত ধোয়া তুলসী পাতা হয়ে বসে না। আমরা 21শে জুলাই পুরোপুরি আদালতের রায় মেনে সভা করেছি। যেখানে বলেছেন সেখানে করেছি। রাস্তার একটা ফ্ল্যাঙ্ক আমরা সভা করেছি, বাকি ফ্ল্যাঙ্ক খোলা ছিল, আপনারা সবাই দেখেছেন। আমরা একজনকে কোনো গাড়ি, বাস কিচ্ছু পাঠাইনি, কারণ আমরা জানি আমরা আইন মেনে করছি। কিন্তু আদালতকেও নিশ্চয়ই আদালতও মানবেন যে আমরা যেমন আদালতের রায় মেনে করছি, আবার গণতন্ত্রে জনতার আদালতেরও একটা আলাদা গুরুত্ব আছে। আদালত নিশ্চিতভাবে সম্মান করছে, কিন্তু জনতার আদালতকে আপনি ফেলবেন কি করে? আমরা তো আদালতের নিয়ম ভেঙে লোক আনিনি। এবার মানুষ যদি আবেগে চলে আসেন, একটা ফ্ল্যাঙ্ক তো খোলা ছিল, সেখানে বারবার ফাঁকা রাখার জন্য আমাদের নেতা নেত্রীরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, দোলা সেন বলেছেন, আমি বলেছি, আরো অনেকে বলেছেন, মঞ্চ থেকে নেমে গিয়ে বলিয়ে দেওয়া হয়েছে। এবং যদি তারপর মানুষ যদি আসতে শুরু করেন, তো সেখানে বাকিটা তো পুলিশের দায়িত্ব। আমরা কি করব? আমরা আমাদের আইন মেনে ক্যাথিড্রাল রোডে কোর্টের অর্ডার মেনে একটা ফ্ল্যাঙ্ক ফাঁকা রেখে আমরা আমাদের মিটিং করছিলাম। এবার যদি এই পুলিশ, এই গদ্দাররা, বিজেপির গুন্ডামি এত খোঁচা মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের আবেগে লেগেছে, মানুষ তারা যদি চলে আসেন, তা আমরা সেটা থামাবো কি করে? ফাঁকা রাখার দায়িত্বটা তো ছিল পুলিশের। এবার মানুষের আবেগকে আপনি কি দিয়ে মারবেন?
এবার মানুষ যদি এসে যান, তাও আমরা ফাঁকা করার চেষ্টা করেছি, বারবার বলেছি টিভি ক্যামেরাগুলো চালান, দেখতে পাবেন। কিন্তু যদি কোনোভাবে দেখা যায় যে সেটা পুলিশ সেটা রুখতে পারেনি, সেটা তাদের ব্যাপার, প্রশাসনের ব্যাপার, আমরা কি করবো দলীয়ভাবে? বলছে আজকে কলকাতা হয়তো নতুনপুরে এখনই কোনো থেকে দেওয়া হবে বলে জানি। 8টা মামলায় হচ্ছে এবং সেটাকে এখন মামলা এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, তার কারণ এটা সম্পূর্ণ আইনি বিষয় এবং সংশ্লিষ্ট যার অধিকার আছে কোনো কিছু প্রে করার, অ্যাপিল করার, তার আইনজীবীরাও গোটা বিষয়টা কি দাঁড়িয়েছে সেটা না দেখে এটার উপর কোনো মন্তব্য করবো না, পুরোটাই কোর্টের বিষয়। দুর্নীতি রুখতে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা কেড়ে নিতে সরকার আইন আনছে, এটা সচিবদের হাতে দেওয়া। তারা এটা ব্যাপারে নিশ্চিত থাকছেন তো যে সরকারি কাঠামো, সচিব বা আমলারা সেখানে একদম স্বচ্ছতার সঙ্গে সব ঘটনা ঘটবে? তাহলে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর অনেক আমলাকে সরাতে হলো কেন? বহুবার এই ধরনের ঘটনা আসছে কেন? শুধু ঘটনাটা রাজনীতিবিদ বা পঞ্চায়েত প্রধান, দেখুন রাজনীতিতে দুর্নীতি মুক্ত হওয়া নিশ্চিতভাবে দরকার, কিন্তু আপনি জনপ্রতিনিধিকে একটা দুর্নীতিগ্রস্ত বলে তকমা লাগিয়ে আপনি সেখানে যদি ব্যুরোক্রেসিকে নিয়ে আসেন, ব্যুরোক্রেসির প্রতি পূর্ণ সম্মান রেখেও বলছি সরকারি কাঠামো, সরকারি কর্মীরা তারা সবাই স্বচ্ছ। সাধারণ মানুষ যখন কোনো সরকারি অফিসে যান, কোথাও একটা কাজে যান, তাদের অভিজ্ঞতা কি বলে? সেখানে বেশি তো তাদের সরকারি কর্মীদের সঙ্গেই তো কমিউনিকেট করতে হয়, সার্ভিসটা তো সরকারি কর্মীদের কাছ থেকেই প্রথমে পেতে হয়। ফলে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে নিয়ে এরা ডেমোক্রেটিক যে সিস্টেম সেইটাকে নষ্ট করা। যদি কেউ কোনো ভুল করে থাকে, কোনো পঞ্চায়েত প্রধান অন্যায় করে থাকে, 100 বার তাকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু সেটাকে সকলকে এক বন্ধনে যুক্ত করার তো ঠিক নয়। ভয় দেখিয়ে তাদেরকে দূরে রাখা হচ্ছে, এলে ডিম মারবে, পুলিশ মিথ্যা মামলা দেবে। যারা চাপে পড়ে ভয়ে দূরে থাকছেন তাদের হঠাৎ তারপর বলে দেবে ওরা আসছেন না তাই ক্ষমতা কেড়ে নেওয়া, এটা কোনো কাজের কথা? সরকারি আমাদের চাকরি করে ভয় দেয়, সরকারি চাকরি করে তাহলে তো সরকারি আমাদের কাদের দেওয়া হয়েছে তাদের নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং সরকারি আমলা এবং অফিসাররাও যথেষ্ট দক্ষ, কিন্তু সরকারি আমলাদের সিস্টেমটাও দুর্নীতি মুক্ত 100%, এই গ্যারান্টিটা আপনারা দিচ্ছেন তো? শুধু প্রধান বা জনপ্রতিনিধি বা রাজনীতির লোকদের যে আপনি গালাগাল দিচ্ছেন, তাদের হাত থেকে ক্ষমতাটা নিয়ে, ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, তাদেরকে গাইড করবে ব্যুরোক্রেসি। কিন্তু আপনি যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভকে সরিয়ে ব্যুরোক্রেসিকে পুরো দায়িত্ব দেন, তো ব্যুরোক্রেসি সবটা নির্দিষ্টভাবে পালন করবে তো? দেখুন, মদনদা একটু চাপের মধ্যে আছেন। মদনদাকে যেহেতু তার ইডি ও যেহেতু তার স্ত্রী এবং তার ছেলেদের ইয়ে করেছেন, মানে তলব করেছেন, ফলে মদন মিত্র স্বভাবতই সেই চাপের কাছে নিশ্চয়ই তিনি সেই চাপটা, তাকে আগে পারিবারিক চাপটা কাটাতে হচ্ছে। ফলে এই চিঠি আসার আগে মদন মিত্রের এক ধরনের স্টেটমেন্ট ছিল, এক ধরনের অবস্থান ছিল। এখন যখন সেন্ট্রাল এজেন্সি যখন তার স্ত্রী বা ছেলেদের ডেকেছে, স্বভাবতই তার একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। ফলে এই চাপটা কাটিয়ে নেওয়াটাই একজন পরিবারের সদস্য হিসেবে তার এখন প্রথম লক্ষ্য। পার্লামেন্টের বাইরে পরিজন বাংলা এদের সঙ্গে আছে আজকে দফায় দফায় বিক্ষোভ হয়েছে, মুলতুবি হয়েছে লোকসভা সিটের। লোকসভায় বিজেপি পুরোদস্তুর ভাবে কোণঠাসা, এবং নিট থেকে শুরু করে এখন যা চলছে আন্দোলনে দমন পীড়ন, সবেতে গোটা দেশ জেগে উঠেছে এবং বিজেপির সরকারের সমালোচনা করছে। সেখানে তারা কখনো বিরোধীদের ভাঙতে চাইছে, কখনো বিরোধীদের কন্ট্রোল করতে চাইছে। কল্যাণ ব্যানার্জিকে সাসপেন্ড করেছে, তারপরেও তো কল্যাণ ব্যানার্জি আজকে একক শক্তিতে লড়ে গেছে। বরুণ বিশ্বাসের পুনে নতুন করে অভিযোগ দায়ের করা হচ্ছে,
দেখুন, এখন সবাই বুঝতে পারছেন যে একটা কিছু পুরনো রাগ মেটাবার বা রাজনৈতিক একটা রাগ মেটাবার জায়গা হচ্ছে এখন একটা থানা পুলিশ করে দিলেই হলো। তো সুতরাং সবাই দেখতে পাচ্ছেন কবে কি হয়েছে সেগুলো সমস্ত, মানে তারা যে যা ইচ্ছে একটা রাজনৈতিক ন্যারেটিভের উপর দাঁড়িয়ে একটা অভিযোগ করে দেওয়া, যার যার উপর রাগ আছে সে তখন সেটাকে ইয়ে করবে, তাদের হ্যারাস করা। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে গেছিলেন, নতুন তো কিছু না। সপ্তম পে কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘোষণা করে গেছিলেন 4% ডিএ, আরো সেটা আনুপাতিক হারে এসে দেখা যাবে যে যথেষ্ট ডিএ বাড়িয়েছেন। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে গেছেন, এখনো সরকার করেনি। করবেন, যদি রিপোর্ট থাকে করবেন, শুধু দেখে নেবেন তখন যাদের যাদের ইঙ্গিত করে আছে তারা তৃণমূলের সঙ্গে আছে না নেই, না এখন কোন দলে আছে, বা এখনকার সরকার ক্যাগ রিপোর্টটা পুরোপুরি তৈরি করে প্রকাশ করার আগে সেটা কোনোভাবে, সেটা অরিজিনালি যে রিপোর্ট ছিল সেটা কোনোভাবে এডিট করা হয়েছে কি হয়নি, অর্থাৎ এখন সরকার মানে কোন মানে এই সরকারের তো অনেকে আবার আগের সরকারের সময় ছিলেন। আমি কারোকে কোনো অভিযোগ করছি না, আমি বলছি এটা রিপোর্ট না এখন গত 2 মাসে যখন ঠিকই করা হয়েছে একটা রিপোর্ট প্লেস হবে, তখন অপছন্দের লাইন বা কাউকে কাউকে আড়াল করা থাকলে সেগুলো ভেতরে থাকছে না ভেতরে থাকবে না, সেই সুযোগটা তো সরকার পেয়েছে। ফলে এটা না পুরো রিপোর্টটা সামনে এলে তো বোঝা যাবে না। রাজ্য সরকার কি করছে? আমি জানি না, আমি তো একবারও বলছি না যে রাজ্য সরকার বদলাবে, আমি কেন এসব কথা বলতে যাবো। আমি বলছি রাজ্য সরকারের কাছে তো সুযোগ আছে, সেটা দেখে নেয়। এবার খুব অস্বস্তিকর কিছু থাকলে সেগুলো আসবে না সেটা নিয়ে আমি নিশ্চিত নই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার 100% দিয়ে তারা প্রসারণ করছে, শতাংশ মেটাতে এবং সেটা সুপ্রিম কোর্টে উল্লেখ করা। কেন সেটা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো টাকা থেকে বন্ধ করে রেখেছিলেন, সেই কারণে সমস্যা হতো। আপনাদের তখন ডবল ইঞ্জিন সরকার, কত প্রতিশ্রুতি, 450 টাকায় রান্নার গ্যাস সব দিয়ে রাতারাতি, তা সেগুলো এখন হচ্ছে না কেন? তাহলে ডবল ইঞ্জিন সরকার বলে মানুষকে ভুল বুঝিয়ে ভোট দিলেন কেন? অন্নপূর্ণা নিয়ে এত সমস্যা হচ্ছে কেন? কিসের জন্য হচ্ছে? যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা পর্যন্ত আজকে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন যে তাদের যা বুঝিয়ে দেওয়া হয়েছিল এখন তাদের ঘুরে বেড়াতে হচ্ছে, তারা পাচ্ছেন না। সুস্থ থাকতে সারাদিনে কোন খাবারগুলো আমাদের রোজকার তালিকায় থাকা উচিত, আজকে আমরা সেগুলো একটু দেখব। নমস্কার, আমি অন্বেষা ঘোষ, ডায়েটিশিয়ান এট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। রোজকার খাদ্য তালিকায় আমরা যে খাবারটা সবসময় রাখতে বলি বা রেখে থাকি সেটা হচ্ছে ফল। যে কোনো রকম ফল, গোটা ফল কিন্তু সারাদিনের খাদ্য তালিকায় রাখাটা খুব জরুরি। সুগারের সমস্যা থাকলে বেশ কিছু ফলের রেস্ট্রিকশনস থেকে থাকে, যেমন আম, লিচু, কলা, সবেদা, আতা। এই ফলগুলো আমরা সুগার থাকলে বারণ করি। এরকম আরো কয়েকটি ফল থাকে যেগুলো বারণ করে থাকি, কিন্তু আপেল, নাশপাতি, পেঁপে এই জাতীয় ফলগুলো কিন্তু যে কোনো মানুষ খেতে পারবে। সুতরাং সারাদিনে যে কোনো একটা সুইটেবল ফল কিন্তু অবশ্যই খাদ্য তালিকার মধ্যে রাখা দরকার। এছাড়া আরেকটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে ডিম। ডিম কিন্তু রেগুলারলি আপনারা রাখতে পারেন। যাদের কোনো রকম কোলেস্টেরল বা ডিসলিপিডিমিয়া কোনো সমস্যা আছে সেক্ষেত্রে তারা ডিমের কুসুমটা অ্যাভয়েড করতে পারে, কিন্তু ডিমের সাদাটা কিন্তু যে কোনো মানুষই রাখতে পারে তাদের রোজকার খাদ্য তালিকায়। একটা করে ডিমের সাদা তো রাখাই যায়। আরো একটা জিনিস যেটা রোজকার খাদ্য তালিকায় রাখতে পারেন, যদি কোনো রকম কিডনি সমস্যা না থাকে বা পটাশিয়াম বেড়ে যাওয়ার কোনো পুরনো হিস্ট্রি না থাকে, সেই জায়গা থেকে ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা রোজকার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকে পছন্দ করে রাখতে, সেটা হচ্ছে দই। টক দই দিয়ে ভাত খেতেও কিন্তু অনেকেই পছন্দ করে। তো সেই জায়গা থেকে সারাদিনে যদি আমরা টক দইটা খাদ্য তালিকায় রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর। এরকম ডায়েট রিলেটেড আরো কিছু কোয়েরি থাকলে নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, আমাদের টিম তার যথাযথ উত্তর দেবে। থ্যাংক ইউ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা,
ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।